মানব না কোনো বাধা, জীবনটা আমার আফসোস নেই আর, হোক না যা হবার। এলে জীবনে তুমি, জেলে নতুন আলো, জানি না কি হলো এই মন হারালো। ভালোবাসা ফিরে এলো, ভালোবাসা ফিরে এলো। শেষ পর্যন্ত এই অসভ্যের সাথে কাজ করতে হবে। ফাতি, শান্ত হও। আপাতত এটা মেনে নেওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই। জানসুকে বোঝাতে পারিনি। কিছুই করার নেই মানে কি জেনে? এখন ওর সাথে হাত মিলিয়ে কাজ করব কিভাবে বলো? ডার্লিং, এই সব কিছু আমাদের কারণেই হয়েছে। আমরাই ওর নাম দিয়েছি, ওর গল্প বানিয়েছি, বাড়িতে এনেছি, এরপর ওকে কোম্পানিতে নিয়ে এসেছি, গার্লফ্রেন্ড খুঁজে দিয়েছি, এমনকি একদিন আমাদের বিছানায় তোমার সাথে শুতে এসে। থামো, মনে করিয়ে দিতে হবে না। এখন এসব ভুলে যাও কেমন? ওকে নিয়ে মাথা ঘামিও না, বরং আমরা আমাদের কাজে মনোযোগ দেই। সকাল থেকে কোনো কাজই করতে পারিনি। জেনেব শোনো, একটান পাশের রুমে জেনেও কিভাবে কাজ করব? ও বলছিল চলো একসাথে কফি খেয়ে চাকরির আনন্দ উদযাপন করি। ইচ্ছে করছিল ঘুষি দিও নাক ফাটাই। ওই অসভ্যটা এখানে থাকলে আমি থাকবো না, আর তুমিও থাকবে না। কি করতে বলছো ফাতি? চাকরি ছেড়ে দিতে বলছো? বলছি। আমি ছাড়তে চাই না, কিন্তু আমি চাইছি যে তুমি চলে যাও। দাঁড়াও, আমাকে বের করে দিচ্ছ? না জেনেব, কিছুদিন ছুটিতে যাবে। তুমি ছুটিতে থাকা অবস্থায় আমি ওর একটা ব্যবস্থা। না ফাতি, আমি এখন ছুটিতে যাব না। জেনেব কয়েকটা দিন। বললাম তো না, মাত্র। আমি কেবলই সবকিছু গুছিয়ে নিয়েছি। বোকার মতো ভেবো না যে একটা স্মৃতি হারানো ছেলের জন্য সবকিছু ছেড়ে যাব। তুমি এই অসভ্যের সাথে এক ছাদের নিচে বসে কাজ করতে পারো না, আমি এটা কখনোই মেনে নেব না। ঠিক আছে, আমি হয়তো এরতানকে আমাদের কাছে রাখতে বলেছিলাম, কিন্তু আজকের এই পুরো ঘটনাটার জন্য আর এই পরিস্থিতির জন্য তুমি দায়ী ফাতি। তুমি ওর সঙ্গে বন্ধুর মতো মিশেছো। তোমার এই ভুল সিদ্ধান্তের জন্য আমি কেন চাকরি ছাড়বো? কোনো কারণ ছাড়াই কি বন্ধুর মতো আচরণ করেছি? তুমি ওর জীবনের গল্প বানিয়েছো। আমি তোমাকে বারবার সতর্ক করেছিলাম। আমি আমার পরিবারকে বাঁচানোর চেষ্টা করেছি। হ্যাঁ তাই তো। এই লোক এখানে কি করছে? সেলিনা, আমিও বুঝতে পারছি না। মাহমুদ? আরে ওরহান, কেমন আছো? ভাবি, গুড মর্নিং। তুমি এখানে কি করছো বলো তো? ফাইলটা নিতে এসেছি। তুমি কেন অফিসে এসে আমাদের ফাইল নেবে? ঠিক বুঝলাম না। জানসু নিতে বলেছে। জানসুর আর কাজ নেই, তোমাকে ফাইল নিতে পাঠিয়েছে। সত্যিই পাঠিয়েছে? তোমরা নিশ্চয় এখনো শোনোনি তাই না? জানসু আমাকে ওর অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে। কে? সত্যি। আমার ভাইও কি ব্যাপারটা জানে? হ্যাঁ নিশ্চয়ই, জানবে না কেন? বন্ধু ফাতি, জেনেব ভাবি, ওরাও আমাকে এখানে পেয়ে খুবই খুশি হয়েছে। এক মিনিট, কি বললে তুমি? বলছি এখানে কাজ শুরু করেছে ওরহান। আমার যোগ্যতা কাজের মাধ্যমে দেখিয়ে দেব। এখন আসি, ভাবি দেখা হবে। কথা শোনো, নিশ্চয়ই মজা করেছে। ঠিক বলেছ। কি মজা করেছে? ভয় পেও না, মজা করেছে। এই ছেলেটা কি সত্যি এখানে জয়েন করেছে? জেনেব, তুমি কাজ ছেড়ে দেবে? ভুলেও ছাড়বো না ফাতি, কখনো না। আমি তোমাকে বরখাস্ত করব। বরখাস্ত তুমি করবে? হ্যাঁ হ্যাঁ করব, কারণ এখানে আমি তোমার বস। বরখাস্ত করতে পারবে না, বোঝা গেছে? সময় হলে আমি নিজেই রিজাইন দেব। এই মুহূর্তে দাও। প্রশ্নই আসে না। দুলাভাই, কি এটা সত্যি? অসভ্যটা এখানে জয়েন করেছে? করেছে। দুলাভাই, তুমি ওকে কিভাবে মেনে নিয়েছো? আমি মেনে নেওয়ার কে ওরহান? এটা কেমন প্রশ্ন করলে? জানসু বলেছে এটা ওর বাবার কোম্পানি। ওর বাবার কোম্পানি তো যাকে ইচ্ছা নিয়োগ দিবে, আমি বলার কে? আসল কারণ হচ্ছে এরতান এখন জানসুর বয়ফ্রেন্ড। আরে ওর বাবার কোম্পানি মানে কি? এটা সম্পূর্ণ ভুল। না, ব্যাপারটা ঠিক তা না। না মানে
আমি বলতে চাইছি এটা তো তোমারও কোম্পানি, এটা তো ওর বাবার একার কোম্পানি না, তাই না? ওরহান তুমি কি বলছো বুঝিয়ে বলো তো। বাদ দাও, তেমন কিছু না, ও আজে বাজে কথা বলছে। মেজাজ খারাপ হয়ে গেছে। ঠিক আছে ওরহান, আর কথা বলো না, আমারও এখন মেজাজ খুব খারাপ হয়ে আছে। আচ্ছা ঠিক আছে, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে। তোমরা মিষ্টির কাজে মনোযোগ দাও, হ্যাঁ? এই ব্যাপারটা আমি দেখছি। তাই নাকি? যে কাজটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে ওরহান? দুলা ভাই এভাবে কেন বলছো? কারণ আমার হাতে একজন শক্তিশালী লোক আছে। তোমার সেই শক্তিশালী লোকটা কে বলো তো শুনি? মুস্তাফা। হ্যাঁ মুস্তাফা ওই পারবে। নিশ্চয়ই। কেন তোমার মনে নেই দুলা ভাই? ভুলে গেছো এর আগে ও এরতানকে কিভাবে পাঠিয়ে দিয়েছিল? ওর ব্যাপারটা আমি একাই সামলে নেব ওরহান, আর তুমি চাকরি ছেড়ে চলে যাবে। আমি যাব না ফাতি। এভাবে চেঁচিও না, এতে বাচ্চার ক্ষতি হবে। তুমি বাধ্য করছো। ভেবো না ওর ভয়ে আমি চাকরি ছেড়ে দিয়ে ঘরে নিশ্চিন্তে বসে থাকবো আর একা তুমি সব ম্যানেজ করবে, এমন চিন্তাও করো না। যেটাই করব দুজন মিলে করব, এটাই ফাইনাল। আচ্ছা তাহলে বলো কি করবে, ওর কি ব্যবস্থা করবে? জানি না আমি। প্লিজ এই প্রেগনেন্ট অবস্থায় আমাকে আর রাগিও না ফাতি। উফ, তারপর মানে লোকটা এসে তেমন কিছু না বলেই চলে গেল, নামও জিজ্ঞেস করতে পারিনি। তাহলে কে হতে পারে? ওরহান, তোমার কি হয়েছে? চোখের ইশারায় কি যেন বলছো তুমি? না মা, আমি কিছুই বলছি না, খুব ক্লান্ত লাগছে। আচ্ছা তাই নাকি? ভাইয়া আমি জানি তোমার আবারও কিছু একটা হয়েছে, তবে আমার জানার ইচ্ছেও নেই। আবারও করেছো তুমি, কি একটা বলছো, বারবার তোমার চোখ নড়ছে। ওরহান তুমি ঠিক আছো তো? ক্লান্ত, খুব ক্লান্ত, অফিসে আজ অনেক কাজ করেছে তাই এমন করছে। হ্যাঁ হতে পারে। কেন বারবার এভাবে তোমার চোখ নাড়াচ্ছ? কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ মামি শুনুন, আপনি জিজ্ঞেস করার পর মনে হয়েছে সেদিন আমাকে অফিসের কাজের ব্যাপারে বেশ কিছু পরামর্শ দিয়েছিলেন। আপনার মনে আছে? আমাকে আরো কিছু পরামর্শ দেবেন প্লিজ। আমি দিয়েছিলাম? কি বলেছিলাম আমার ঠিক মনে পড়ছে না। আচ্ছা এখানে কথা না বলে একটু আড়ালে গিয়ে বললে ভালো হতো। কেন? তাই তো, কেন? কারণ আমি জানি আমার কথার কোনো মূল্যায়ন এখানে হবে না, সবাই শুধু ভুলটাই বুঝবে। তাই আমি এখানে কথা বলতে চাইছি না, মানে একটু আড়ালে গিয়ে কথা বলতে চাইছি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, চলো চলো আমরা রান্নাঘরে গিয়ে কথা বলি ওরহান। হ্যাঁ চলুন, খুব জরুরি কথা, বুঝতেই পারছো আম্মা। সেলিন, কি ব্যাপার বলো তো? কাজের ব্যাপারে কথা বলবে শাশুড়ি আম্মা। আজকালও কাজের ব্যাপারে খুব সিরিয়াস থাকে তো, তাই মামির সাথে নিরিবিলি কথা বলতে গেছে। লোকটা আপনাকে সালাম জানাতে বলেছেন। হ্যাঁ মামি এরতান আজ আমাদের অফিসে জয়েন করেছে। কি? জানসোকে অ্যাসিস্ট্যান্ট হিসেবে নিয়োগ দিয়েছে। ওই অসভ্যটা তাহলে আমেরিকা যায়নি? তা জানি না মামি, ও ওইখানেই আছে। এসব তুমি কি বলছো ওরহান? তাছাড়া শুনেছি ওরা দুজন নাকি বিয়ে করবে। আমি না কিছু বুঝতে পারছি না মামি। বিয়ে করবে মানে? মামি যেভাবেই হোক জানসোকে ওই অফিস থেকে সরাতে হবে। ও আজকাল সবাইকে অফিসে হুমকি দিয়ে কথা বলছে। এটা নাকি ওর বাবার কোম্পানি, ও যখন যাকে ইচ্ছে নিয়োগ করবে। আর সহ্য করতে পারছি না। আপুর কথা একটু ভাবুন। এসব তুমি কি বলছো ওরহান? সত্যি বলছি। আচ্ছা এখন যেভাবেই হোক জানসোকে আমাদের তাড়াতেই হবে। বলছে যে জানসো চলে গেলে এরতান এমনিতেই চলে যাবে, এরপর ওরা যা ইচ্ছে করুক আমাদের দেখার বিষয় না। ওরহান পুরো ব্যাপারটা যদি এরতানের একটা প্ল্যান হয়ে থাকে? না না মামি, ও তো নিজেকে মাহমুদ বলেই পরিচয় দিচ্ছে। যদি স্মৃতি ফিরে পায়, ফিরে পেলে জেনেপের, ও যদি জেনেপের কোনো ক্ষতি করতে চায়? না 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 মামি, এমন কিছুই হবে না। এরতান এমনিতেও খুব বোকা একটা ছেলে, ও এমন কিছু করবে না।
লক্ষ্মী সোনা, কি করছো? খেলা করছো? কি ব্যাপার ফাতি, তুমি ঠিক আছো? শোনো জেনেব, হ্যাঁ, আমি ভাবছি যে ওই অশোক একদান ওর সবকিছু মনে পড়ার পরও হয়তো অভিনয় করছে। ও নিজেকে মাহমুদ বলেই পরিচয় দিচ্ছে। তুমি অহেতুক চিন্তা করছো। এটা ওর প্ল্যানও হতে পারে। তোমার কি মনে হয় এরতান এতটাই চালাক? হ্যাঁ, তা ঠিক, কিন্তু ওকে নিয়ে ভালো কিছুই ভাবতে পারছি না। তোমার মনে সবসময় খারাপ চিন্তাটাই আসে। জেনেব, ওর যদি সত্যি স্মৃতিশক্তি ফিরে আসে আর ও যদি জানসুর সাথে হাত মিলিয়ে আমাদেরকে কোম্পানি থেকে বের করে দেওয়ার প্ল্যান করে এখানে এসে থাকে, আল্লাহ না করুক সেলিমকে যদি ওরা আমাদের কাছ থেকে কেড়ে নেয়। তুমি ভয় পাচ্ছ বলে উল্টোপাল্টা চিন্তা করছো। না জেনেব, তোমাকে অফিসে যেতে দেবো না। তুমি আর ওখানে চাকরি করতে পারবে না। আমি এই মুহূর্তে তোমাকে বরখাস্ত করলাম। তুমি আবারও পাগলের মতো কথা বলছো। হ্যাঁ বলছি। কিন্তু কেন বলছো? তুমি তো আমাকে এখানে কাজ করতে বলেছিলে। শুধু তোমার কথাই আমি এখানে কাজ করছি। এখন আমাকে আরো বেশি কাজ করতে হবে। এই দুই অসভ্যকে চোখের সামনে সহ্য করে মিষ্টির পারফেক্ট স্বাদটা আমাদের বানাতে হবে। আমাকে কাজের মাধ্যমে এগিয়ে যেতে হবে। আর জানসু অসভ্যটাকে অফিস থেকে বের করতে পারলে তখন একটাও চলে যাবে। হ্যাঁ, এটা অবশ্য তুমি একদম ঠিক বলেছ। শুধু মন দিয়ে কাজ করব। তাহলে হয়তো বসে আছি কেন? জলদি ওঠো। কোথায় যাবে? মিষ্টি বানাবো। সেলিমকে নিয়ে এসো। ওরহান, তোমার কথাই যেন সত্যি হয়। মানে এরতান যেন স্মৃতিশক্তি ফিরে না পায়। মামি, যত দ্রুত সম্ভব এরতানকে আমাদের কাছ থেকে দূরে সরাতে হবে। আমি দেখছি, কিন্তু তুমি ভুলেও এখন এই ব্যাপারে কাউকে কিছু বলবে না, বুঝেছ? আরে না মামি, আপনি একদমই ভাববেন না, আমি কাউকে কিছু বলবো না। ভেরি গুড। আন্টি শুনুন, আমি সবকিছু জানি। আমার সামনে কথা বলতে পারেন। অপদার্থ ওরহান, মাথায় কিছুই নেই। যে কোনো সময় জৈনেবকে ওই কথা বলে দেবে। শুনুন, চুপ। আমার স্ত্রী সেলিন, মামির সামনে এই কথাটা তুমি কেন বলতে গেলে? কথাটা বলার কি খুব দরকার ছিল? শোনো ডার্লিং, আমি তোমাকে সাহায্য করতে চাইছিলাম। কিন্তু সেলিন, এই কাজটা আমার। হ্যাঁ জানি তো। আমি ভেবেছি তুমি যদি রাগের মাথায় কিছু করে বসো, তাই ভয় পেয়েছি। সেলিন, তুমি কি আমাকে বোকা ছেলে মনে করছো? আমি কি এমন একটা ছেলে যে কোনো কাজই ঠিক মতো করতে পারি না, সব কাজ এলোমেলো করে ফেলি? আমাকে এমনই মনে হয়? আর যদি এমন মনেই হয়, তাহলে আমাকে কেন বিয়ে করছো? তুমি সব সময় আমাকে অপমান করো, ভালো লাগে না। শোনো ওরহান, তুমি ভুল ভাবছো। ফাতি, আমাদেরকে এখন ঠিক সেদিনের মতো কাজ করতে হবে। আমরা আমাদের মতো কথা বলতে থাকবো। এখানে সব উপকরণ আছে। আমি সেলিমের সামনে একটা সসপ্যান রাখবো, ও যেন ওর মতো উপকরণ মেশাতে পারে। আমি এখানে আমার কাজ করব, মানে ঠিক সেদিনের মতো সব থাকবে, একই রকম আর কি। কিন্তু জেনেব, আমি সেদিন কি করেছিলাম মনে নেই। কি করেছিলাম? কিছু একটা করলেই হবে, সমস্যা নেই। তুমি পরে কিচেনে এসেছিলে। আচ্ছা, তাহলে আমি শুরু আচ্ছা, করছি। যাও। আমি জানো কি বলবো? যা ইচ্ছে বলো, এটা তেমন জরুরি না। কিন্তু জেনেব, আমার মনে হয় সেদিন ঠিক যে কথাটা বলেছিলাম সে কথাটা বললে ওর জন্য বেশি ভালো হবে। ফাতি, জলদি বলো। গুড মর্নিং। তোমরা মা ছেলে দুজন মিলে কি করছো? আজকের আবহাওয়াটা খুব সুন্দর। চলো আমরা বাইরে গিয়ে নাস্তা করে আসি। কি বলছো ফাতি? এখন বাইরে যাওয়া কোনোভাবেই সম্ভব না, কারণ আমাদেরকে খুব তাড়াতাড়ি পারফেক্ট মিষ্টি বানাতেই হবে। না জেনেব, মনে হচ্ছে আমরা একদম পারফেক্ট পারবো না। না, আমি হাল ছাড়বো না ফাতি। কি করছো? বাবা দেখি তো। আচ্ছা, আমি তাহলে নাস্তা নিয়ে আসছি, ঠিক আছে? ঠিক আছে, শুনে যাও। দেখি দেখি, এরপর কি তুমি এটা মেশাবে বাবা? হ্যাঁ, নাও নাও নাও, এটা নাও। হ্যাঁ, ওটা নেয়নি তো। সেলিম, জলদি করো। ওর সাথে এটা মিশিয়েছে।
থু, কি এটা? তুমি এটা কি বানিয়েছো সেলিম? সেদিন তো কত মজার বানিয়েছিলে। এখন কি করব বলো না ফাতি। বুদ্ধি পেয়েছি। ওরহান, আমি সত্যি দুঃখিত। আমি তোমাকে ঝামেলায় ফেলতে চাইনি, সাহায্য করতে চেয়েছি। সেলিন, তুমি তখন আমাকে আমার মামির সামনে একটা অপদার্থ অযোগ্য ছেলে হিসেবে প্রমাণ করেছো। কিন্তু ওরহান, তুমি আমাকে বিশ্বাস করো। কিন্তু আমি এতটাও বোকা ছেলে না সেলিন। তুমি কখনোই বোকা না। তাহলে তখন কেন কথাগুলো বলেছো? আমি আসলে বুঝতে পারিনি তুমি এতটা রেগে যাবে। আমি তোমার পাশে থাকতে চেয়েছি, মানে গোপনে ভাইয়াকে সাহায্য করতে চেয়েছি। আমি তোমার কাছে সাহায্য চাইনি। এর মানে হলো আমার উপর তোমার ভরসা নেই। তোমার চোখে আমি সবসময় একটা অপদার্থ ছেলে। আর আমি কখনোই এমন কথা বলিনি। আমি জানি তুমি সব ধরনের পরিস্থিতি সামলে নিতে পারবে। শুধু তুমি মিথ্যে বলা বা কোনো কথা গোপন রাখার ব্যাপারে যথেষ্ট পারদর্শী না, এটুকুই। কিন্তু তোমার এই বৈশিষ্ট্যটাই আমার ভালো লাগে। মানে তুমি মিথ্যে বলায় আর চালাকিতে খুবই পারদর্শী, তাই তো? না, আমি তো এমন কিছু বলিনি। তুমি তো এটাই বোঝালে। হ্যাঁ, মানে আমি কিছুটা হলেও তোমার চেয়ে ভালো পারি। খুব ভালো, সাবাস। যাও। ডার্লিং, ক্ষমা করে দাও, ভুল হয়ে গেছে। কি বললাম? ওরহান, সেলিন সরো। ক্ষমা করে দাও ওরহান। সরি বলেছি। তুমি কেমন মেয়ে বলো তো আমাকে? মানে ক্ষমা করে দিয়েছো? হ্যাঁ, করেছি। এসো, কাছে এসো। শোনো, এই ব্যাপারে তুমি কথা বলবে না। আমি সামলে নেব, আমি ব্যবস্থা করব, আর পুরোটাই আমি করব। আচ্ছা ঠিক আছে, তুমি সামলে নিও, তুমি ব্যবস্থা করো। তুমি আমার সাহসী স্বামী, তুমি সবকিছু করো। আমি এর মধ্যে কথা বলবো না। আচ্ছা, আমি এর মধ্যে নেই। ওরহান, হ্যাঁ, এটা এটা এই পাউডারটা মিশিয়ে দাও। দারুচিনি? আচ্ছা দিচ্ছি। কয় চামচ? 1 চামচ। এটা দিয়ে 3-4 বার নাড়তে হবে। ঠিক আছে। এরপর 3, 4। হ্যাঁ, হয়েছে। ঠিক যেভাবে বলেছে সেভাবে সবকিছু দেবো। এলাচ গুঁড়ো দিয়ে দাও। এলাচ শোনো গুঁড়ো? জেনেব, তুমি কয়েক চামচ এলাচ গুঁড়ো দিয়ে দাও। এলাচ গুঁড়ো, এলাচ গুঁড়ো। বড় চামচ নাকি ছোট চামচ? না, এই চামচে না, আগের চামচটা দিয়ে আচ্ছা দাও। ঠিক আছে, দিচ্ছি। আচ্ছা, 1 চামচ তাই তো? এখানে তো বলছে 5 চামচ দিতে। 5 চামচ দেবো? শিওর তো? হ্যাঁ হ্যাঁ, শিওর। 1, 2, 3 দাও। 4। হ্যাঁ, 4। থামো, 8 দিতে হবে না। এটা টেবিলে ফেলে দাও। ঠিক আছে, ঠিক এবার আছে। পরের অংশটা দেখি। এমন অদ্ভুত ঘ্রাণ বের হচ্ছে কেন বুঝলাম না। হ্যাঁ, আচ্ছা কতবার নাড়তে হবে? এবার নাড়তে হবে না। থামো, হয়তো এটাও স্বাদের একটা গোপন রহস্য। আরে আমি তো আবার 3 বার নাড়া দিলাম, ঝামেলা হবে না তো? না, 2-3 বারে তেমন কিছুই হবে না। এখন আবার নাড়া দিতে বলছে। ঠিক আছে, দিচ্ছি, সমস্যা নেই। ঠিক আছে। উফ, ভেবেছিলাম ভুল হয়েছে। নাড়তে থাকো, নাড়তে থাকো। হয়েছে, থামো, দেখে নেই। আবার কি বলছে? হ্যাঁ, এবার অ্যাপেল সিরাপ। এটা ম্যাপল সিরাপ, ম্যাপল সিরাপ। এই তো এটা। হ্যাঁ দিচ্ছি। এটা কয় চামচ দেব? বোতলটা দেখি। এতটুকু, মানে এর অর্ধেক দিয়ে দাও। আচ্ছা। ঠিক অর্ধেক, এর বেশি কিন্তু না। হ্যাঁ, দিয়েছো এই তো? তো দিয়ে দিয়েছি। এবার ভালো করে একবার নাড়া দিয়ে দাও। দিয়েছি। এটা আবার কি? এটা আস্তে। ঠিক এই নামটা জোরে বলো না। কেন? ও শুনে ফেলবে। সেমানুর। সেমানুর শুনলে কি হবে? এখনো বুঝতে পারছো না ফাতি? বড় বড় যেসব কোম্পানি আছে ওদের বিশেষ রেসিপিগুলো সবসময় গোপন রাখে।
কেউ যেন না জানে তুমি এটাতে বিশেষ কি দিয়েছো। আগে মিষ্টি পারফেক্ট হোক, তারপর না হয় গোপন রেখো। আচ্ছা, কিন্তু আইটেমের কথা কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে। শোনো, এই উপকরণটা দেওয়ার পরে তুমি এই ভিডিও ডিলিট করে দেবে, কেউ যেন এই উপকরণের নাম না জানে। আচ্ছা ঠিক আছে, কাউকে বলবো না। দেখি তো। এবার আমাকে বলো এটা কি? এটাই ক্লিক করো। কি এটা? আমি সবকিছু দিলেও এটা কখনোই দেইনি। তুমি কি ভেবে দিয়েছিলে বলো তো বাবা? আল্লাহ আল্লাহ, কিভাবে বুঝলে মিষ্টির আসল ঘ্রাণ ও স্বাদ পাওয়া যায় এটা দিলে? তাই নাকি? আচ্ছা, এবার এটা দিলেই শেষ? এটাই শেষ, 1 চামচ। সব উপকরণ শেষ, এবার ভালো করে নাড়া দাও। এবার আশা করি পারফেক্ট হবে। হবে ইনশাল্লাহ। নিশ্চয়ই। ভালো করে দেখেছো কোনো উপকরণ বাদ যায়নি তো? না না, বাদ যায়নি। এবার তুমি সেলিমকে নাও, এসো। বাবার কাছে যাও। যাও শোনা, ভালো করে মিশিয়ে দিই। আমরা পেরেছি। হয়ে গেছে। সত্যি আমার বিশ্বাসই হচ্ছে না। সেই স্বাদ। ফাতি, আমাদের এখন থেকে অনেক মিষ্টি বানাতে হবে, আর এই মিষ্টির প্রচার করতে হবে। ফাতি, আসলে আমাদের বিজ্ঞাপন বানাতে হবে। জেনেব, স্বাদ যখন আনতে পেরেছি তখন বাকিটাও পারবো। তাই একটু সুন্দর সুপার। হয়েছে। খুবই টেস্টি। লক্ষ্মী সোনা সেলিমের জন্যই পেরেছি। রেইস, বলছি আমরা দুজন আপনার কাছে একটা জরুরি কথা বলতে এসেছি। হ্যাঁ, জরুরি ব্যাপারে কথা বলতে এসেছি। তাহলে জলদি বলো। বলছি, শুনুন, মানে রেইস, আপনি আমাদের বড় একটা কাজ দিয়েছিলেন। কোন কাজ? ভালো করে মনে করে দেখুন। হ্যাঁ, আমি তোমাদের 1000টা কাজ দিয়ে থাকি, কিন্তু তোমরা একটা কাজও ঠিক মতো করতে পারো না। কোন কাজের কথা বলতে এসেছো মনে করতে পারছি না। হ্যাঁ রেইস, আপনি ঠিকই বলেছেন, কিন্তু এই কাজটা ছিল সর্বশেষ কাজ। হ্যাঁ, এরপর কোনো কাজ দেননি। বললাম তো মনে করতে পারছি না, তোমরা বলো। আচ্ছা শান্ত হন, আমি বলছি, মানে আমাদের সেই পুরনো হেল্পার আছে না, এরতান, ও ফিরে এসেছে। তাই নাকি? কিন্তু ও কবে ফিরে এসেছে? বলছি 2-1 দিন হলো এসেছে। আপনাকে বলার প্রয়োজন মনে করিনি, কারণ ও তেমন কোনো ঝামেলা করেনি। কি? ও ফিরে আসার সাথে সাথে আমাকে বলনি কেন? হ্যাঁ, জবাব দাও। আর ও আগে বলনি কেন? হ্যাঁ, শুনুন রেইস, কথা শুনুন, শান্ত হন। সত্যি বলছি, ও আসার পর কারোর সাথে কোনো ঝামেলাই করেনি, কিন্তু এখন ও কোম্পানিতে জয়েন করেছে। এসব তুমি কি বলছো? কি বলছো তুমি? ওই অসভ্য আমার মেয়ের সাথে একই অফিসে কাজ করছে, তাই বলছো? আমার দিকে তাকাও, আমি তোমাদের খুন করব। ওকে তো খুন করবোই, সাথে আমি তোমাদের দুজনকেও শেষ করে দেব। আপনার সে অধিকার আছে, তবে আমিও একটা বুদ্ধি পেয়েছি। চুপ করো, একদম চুপ। আমি কি তোমার কাছে বুদ্ধি শুনতে চেয়েছি? হ্যাঁ, আমার সামনে আর একটা কথাও বলবে না। বলবো না, আমার কিছু বলার নেই রেইস। আর তাছাড়া কামিলের মতো আজে বাজে বুদ্ধি আমার নেই। আমাদের দুজনের চিন্তা ভাবনা একদম বিপরীত। আমার কথা শুনুন রেস, এরতান কোনো প্ল্যান করেই ফিরে এসেছে। হয়তো জানসুর সাথে প্ল্যান করছে আমাদের জৈনেবকে আর ফাতিকে বিপদে ফেলার জন্য। এসব কি আজে বাজে বলছো তুমি? অসভ্য, তোমার কত বড় সাহস! চুপ! আসলে তোমার কাছ থেকে ভালো কোনো চিন্তা আশাই করা যায় না কামিল। সত্যি বলতে, তোমার ধারণার সাথে একমত না থেকে আমি খুব ভালো করেছি। এবার আমাকে বলো, ওই বদমাস অফিসে কি কাজ করছে? বলছি রেইস, অ্যাসিস্ট্যান্ট, ফাতির পার্টনার জানসুর অ্যাসিস্ট্যান্ট। দেখাচ্ছি মজা। এখন কি করব? আমাদের কি করতে হবে রেস? মন দিয়ে শোনো, এখনই যাও আর গিয়ে গভীর গভীর একটা গর্ত খুঁড়বে, বুঝেছো? গভীর। জলদি যাও। যাও। যাচ্ছি। গভীরে, অনেক গভীরে। বিষয়টা মিরাকেলের মতো না? রেসিপিটা সেলিমের আবিষ্কার, বুঝতে পারছো? জেনেব, আমি বিশ্বাস করি আমাদের সম্পর্কটাই সেলিমের কারণে হয়েছে। ফাতি, সিরিয়াসলি বলছি, মজা করছি না। একবার ভেবে দেখো, সেদিন এয়ারপোর্টে যদি সেলিম আমাকে বাবা না ডাকতো, তুমি হয়তো আমাকে রেখে চলে যেতে। আমরা আমাদের পরিবারের কাছে কত বড় মিথ্যা কথা বলেছি, শুধু সেলিমের কারণে ওরা আমাদের ক্ষমা করে দিয়েছে। এখন করেছে মিষ্টি। হ্যাঁ, ও যেদিন আমার জীবনে এসেছে সেদিন থেকেই আমার সবকিছু বদলে গেছে। তোমার কি সত্যিই তাই মনে হয়? নিশ্চয়ই, ও আমার চোখের মণি।
ওর জন্যই তোমাকে পেয়েছি, আমার ভালোবাসা পেয়েছি, আর এখন ওর ভাই বোন পেতে যাচ্ছি। আমি আসলেই খুব ভাগ্যবান। এমন ভালো চিন্তাই করবে, আমরা আসলেই ভাগ্যবান। কারো খারাপ নজর যেন না পড়ে, সব সময় যেন ভালো থাকি। চিন্তা করো না জেনেব, মাহমুদের ঝামেলাও কেটে যাবে। তোমাকে পরীর মতো লাগছে। বিসমিল্লাহির রহমানির রহিম। তোমার কি হয়েছে হায়দারিম? না, কিছু হয়নি। এখনো ঘুমোনি? তোমাকে দেখছিলাম। তাই নাকি? অনেকদিন পর আরাম করে ঘুমাচ্ছি। তুমিও ঘুমিয়ে পড়ো। ঘুমাবো। আচ্ছা আম্মা, একটা অনুরোধ করব, প্লিজ আপনি আপত্তি করবেন না। ঘরের ডেকোরেশনটা একটু চেঞ্জ করি। সোফাগুলোকে হয়তো ওইদিকে ঘুরিয়ে রাখা যায়, ডাইনিং টেবিলটা ওদিকে নেওয়া যায়, ওই ফার্নিচারগুলো এদিকে এনে রাখা যায়, আর এই জায়গার জন্য ভাবছি নতুন কিছু ফার্নিচার কিনবো। আর পুরোনো ফার্নিচারগুলোর বেশ বয়সও হয়েছে, এগুলো এই বাড়িতে আর ভালো লাগছে না। না মুকাদ্দেস, আমি এ বাড়ির কোনো ঘরের কোনো ফার্নিচার বিন্দু পরিমাণও নড়তে দেব না। এটা কেমন কথা? উফ, আমার বিয়ের পর থেকে এখন পর্যন্ত বাড়িটা একই রকম আছে, মিউজিয়ামের মতো। মুকাদ্দেস, এভাবে দেখতে তো খারাপ লাগছে না। সমস্যা কি? পরিবর্তন দরকার ফেহমি। দরকার নেই, আমরা কেউই চাইছি না। মুকাদ্দেস, বাদ দাও, যেভাবে আছে সেভাবেই ভালো লাগছে। চুপ করো এখন তুমি। তোমরা কেউ আমার মনের অবস্থাটা বোঝার চেষ্টা করছো না। এবারে সব জায়গায় আমার অনেক খারাপ স্মৃতি আছে। উফ, আমি সেগুলো মুছে দিতে চাই। ছেলে মেয়েদের সাথে আমার খারাপ স্মৃতি আছে, জেনেব আর সেলিমের সাথেও আমার অনেক খারাপ স্মৃতি আছে। তাই আমি চাইছি ঘরটা একদম নতুন ভাবে সাজিয়ে পুরনো স্মৃতিগুলো একদম ভুলে যেতে। চোখের সামনে এসব ঘটনা যখন ভেসে ওঠে, আমার মনে হয় আমি আবার পাগল হয়ে যাব। সত্যি মুকাদ্দের। আমি বুঝতে পারছি মুকাদ্দেস, আমি তোমার ভালো চাই, কিন্তু তুমি তোমার খারাপ স্মৃতিগুলো মুছে ফেলার জন্য আমার সুন্দর স্মৃতিগুলো মুছে দিতে পারো না। আমি তা হতে দেব না। এ বাড়ির প্রতিটা জায়গায় ফেহমির বাবার স্মৃতি জড়িয়ে আছে। বাবার স্মৃতি জড়িয়ে আছে। আমি বুঝতে পারছি আম্মা, আপনি শুধু এই কারণে ঘরের ডেকোরেশন চেঞ্জ করার অনুমতি দিচ্ছেন না। তাহলে এখন কি করা যায়? সবার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করো। মানে যাদের সাথে খারাপ ব্যবহার করেছো, আঘাত দিয়ে কথা বলেছো, তাদের সাথে সম্পর্কটা ভালো করে নাও। ডার্লিং, আমরা সবাই তোমার মনের অবস্থা বুঝতে পারছি, তবে তোমারও আম্মার ব্যাপারটা বুঝতে হবে। শোনো, এই বাড়ির সব জায়গায় বাবার স্মৃতি আছে, তাই এখন থেকে তুমিও তোমার পরিবারের সাথে সুন্দর স্মৃতি তৈরি করে রাখতে পারো। ঠিক আছে, তাহলে এখন থেকে আমাকে বাড়িতে ভবিষ্যতের জন্য ভালো কিছু স্মৃতি তৈরি করে রাখতে হবে, তাই তো? দুলা ভাই, একটা কথা বলতে চাইছিলাম। কি? যদি মাহমুদের স্মৃতি ফিরে আসে আর অভিনয় করে? চিন্তাটা আমার মাথায় এসেছে। এর মানে আমার ধারণা সত্যি? হতেও পারে।
যদি জানসু সবকিছু জেনে থাকে? জানতেও পারে। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? জেনেব, ওর ব্যাপারে কিন্তু আমি এখনো নিশ্চিন্ত হতে পারছি না। আমিও না আপু। কিন্তু কেন? মানে এরতান যদি স্মৃতি ফিরে পেয়ে এখানে এসে থাকে তাহলে? শোনো ফাতি, তোমাকে রাতেও বলেছি এমন কিছুই হচ্ছে না, বাদ দাও তো। শোনো জেনেব, শুধু আমি একাই ভাবছি না, দেখো আমিও ঠিক এই ভয়টাই পাচ্ছি। আমার মাথায় এই চিন্তাটাই এসেছে। তাই শোনো, আমরা সবাই যেহেতু একই চিন্তা করছি, তাহলে এটা সত্যিও হতে পারে। আমাদের নিশ্চিত হওয়া দরকার। তুমি কি করবে দুলা ভাই? ওকে টেস্ট করব। কিভাবে করবে? আমাকে সবাই এখানে কেন ডেকেছ? মাহমুদ, আমাদের তোমার সাহায্য দরকার। আমার সাহায্য চাইছো? হ্যাঁ চাইছি। আল্লাহ আল্লাহ, কি ব্যাপার, কি হয়েছে? আমরা একটা ঝামেলায় পড়েছি। সেদিন এরতানের কথা বলেছিলাম, মনে আছে? হ্যাঁ নিশ্চয়ই, ও কোনো একটা অসভ্য ছেলে। কি হয়েছে, আবার ঝামেলা করেছে? কি আর বলবো, কিছুই করার বাকি রাখেনি। এরতান নামের ওই অসভ্য ছেলেটা যেই মেয়েকে ভালোবাসতো, প্রেগনেন্ট অবস্থায় মেয়েটাকে রেখে চলে গেছে। এসব তোমরা কি বলছো? ও প্রতারণা করেছে? প্রতারণা করেছে। মেয়েটাকে এত বড় আঘাত দেওয়ার পর এখন ওর পিছু নিয়ে সব সময় বিরক্ত করছে। শুধু তাই না, মেয়েটা সবকিছু সহ্য করে অন্য একজনকে ভালোবেসে বিয়ে করার পরও ওদের সংসারে অশান্তি করছে। ও কতটা জঘন্য, কতটা স্বার্থপর আর নিচু মনের মানুষ হলে এমন কাজ করতে পারে। এরপরে ও কৌশলে মেয়েটার পরিবারের কাছে আসার চেষ্টা করে। মেয়েটার বাবার কাছে নিজের মিথ্যে পরিচয় দেয়, মিথ্যে বলে অভিনয় করে। বদমাশ একটা ছেলে। ওর মতো নোংরা আর অসভ্য কেউ আছে কিনা সন্দেহ। ঠিক বলেছ জেনেব। এরপর ওই জানোয়ারটা ওদের সংসারে অশান্তি করার জন্য টাকাও নিয়েছিল। টাকার জন্য নিজের ছেলেকে বিক্রি করেছে বদমাশটা। অসভ্যটা নিজের ছেলের বিনিময়ে টাকা চেয়েছে। অনেক হয়েছে, এবার তোমরা এরতানের প্রসঙ্গটা বাদ দাও। ওর কথা শুনতে আমার বিরক্ত লাগছে। অনেক হয়েছে, থামো থামো। আমারও খুব বিরক্ত লাগছে। ওই অসভ্যটাকে যদি হাতের কাছে পাই, ওকে খুন করব। আমার মনে হচ্ছে আমি ওকে একটা উচিত শিক্ষা দিতে পারবো। কিন্তু আগে আমাকে ওর একটা ছবি দেখাও। যদি রাস্তাঘাটে কখনো কোথাও ওই অসভ্যটাকে দেখে আমি চিনতে পারি, মেরে মাথা ফাটিয়ে দেব, বুঝিয়ে দেব। এই এরতান হচ্ছে নিকৃষ্ট পশু, পশুর চেয়েও খারাপ, বেহায়া, নির্লজ্জ, চরিত্র বলে কিছুই নেই। কি বলবো, ও একটা নোংরা কুকুর। তোমার কথা শুনে আমার সত্যি মনটা খারাপ হয়ে গেছে। আল্লাহ তোমাদেরকে সত্যি অনেক ধৈর্য দিয়েছেন, কারণ এই ছেলে তোমাদের শান্তির ঘুম কেড়ে নিয়েছে। আল্লাহ যেন ওর পাপের শাস্তি দেয়। আর কত? আচ্ছা আমি এখন উঠছি। তোমাদের কথা শুনতে শুনতে আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। জানসুর রুমে গিয়ে বসি, তাহলে কিছুটা স্বস্তি পাবো। কিছুই মনে নেই। ঠিক বলেছ। যাক, অবশেষে আমার ভয়টা কেটেছে। আমারও। আমারও। তবে এই কথাগুলো আমরা যার কাছেই বলবো সেই বিরক্ত হয়ে যাবে, পুরোটা শুনবে না। ঠিক বলেছ। এরতান একের পর এক যে কাণ্ড করছে, অন্য মানুষ তা হয়তো চিন্তাও করতে পারবে না। আল্লাহ আল্লাহ, এরতানের কথা এবার বাদ দাও না। এ প্রসঙ্গে আর কি হলো? এবার বলো তো, ও আমাদের বোকা বানায়নি তো? না জেনেব, ও যখনই যেই কথাটা বলেছে আমি খুব ভালোভাবে ওর চোখে মুখে তাকিয়ে ওর রিয়াকশনগুলো লক্ষ্য করেছি। আমিও খেয়াল করেছি, কিছু মনে থাকলেও প্রতিক্রিয়া দেখে নিশ্চয়ই বোঝা যেত। ওর কিছুই মনে নেই। আচ্ছা বাদ দাও, এবার ওঠ, আমাদের মিটিং এর দেরি হয়ে যাচ্ছে। মামের ফোন। হ্যাঁ মাম বলো। ফাতি, শোনো, আমি কিন্তু কোনো আপত্তি শুনতে চাই না। আজ রাতে সবাই এখানে এসে ডিনার করবে, মনে থাকবে তো বাবা? মাম পরে কথা বলি, মিটিং এ আছি। ফাতে, আমি বেশি সময় নেব না। আজ রাতে তোমরা সবাই আসবে, আমার লক্ষ্মী বৌমাকে নিয়ে আসবে। আর শোনো ফাতি, আমার মেয়ে আর মেয়ের জামাইকেও নিয়ে আসবে। তোমাদের সবাইকে একসাথে দেখতে চাইছি, সবাই একসাথে আসবে, ঠিক আছে ফাতি? আচ্ছা তাহলে তোমাদের অপেক্ষায় থাকবো, বাই বাই। আচ্ছা ঠিক আছে মাম, আসবো। মাম সবাইকে ডিনারে যেতে বলেছে। আল্লাহ আল্লাহ, হঠাৎ কেন? আমি কিভাবে বলবো? আমরাও যাব। আমরা সবাই। কি করবে বলো? মিটিং শেষ করে এরপরে ব্যাপারে কথা বলবো। তুমি সরো, আমি নিচ্ছি। ফাতি, কি ব্যাপার জেনেব? তোমার স্বামীকে সাথে করে নিয়ে এসেছিলে? আমার স্ত্রী আর বাচ্চাকে তোমার কাছে একা পাঠাবো নাকি? আর এই বাচ্চার উপর আমারও অধিকার আছে। না নেই। জেইনেবের উপর আমার বাচ্চার উপর তোমার কোনো অধিকার নেই। দেখতে চেয়েছিলে, দেখতে পেয়েছো। এতক্ষণ মানবতা দেখিয়েছি, এখন চলে যাও।
আমি আসলে কেমন মানুষ ছিলাম? অশিক্ষিত, বোকা, অভদ্র ছেলে। তুমি আমেরিকা থাকতে বলো, তোমার বোনের যে লোকটা ক্ষতি করেছিল, তুমি সেই বদমাশ লোকটাকে নিজের হাতে গুলি করে দিয়েছিলে। এরতান নামের ওই অসভ্য ছেলেটা যেই মেয়েকে ভালোবাসতো, প্রেগনেন্ট অবস্থায় মেয়েটাকে রেখে চলে গেছে। মিথ্যে বলে অভিনয় করে। এরপর ওই জানোয়ারটা ওদের সংসারে অশান্তি করার জন্য টাকাও নিয়েছিল। ওর মতো নোংরা আর অসভ্য কেউ আছে কিনা সন্দেহ। চিন্তা করো না এরতান, প্রতিশোধ নেওয়ার সময় এসেছে। আমার খুব খুশি লাগছে। হ্যাঁ গুনায়, সবজির সালাদ করো। ফাতির সবজি সালাদ খুব পছন্দ। করব মুকাদ্দেস ম্যাডাম। শোনো, ফুলকপি ভাজি করবে, কিন্তু ভাজির উপর সস দেবে না, কারণ ফাতি ভাজির উপর লেবুর রস দিয়ে খেতে পছন্দ করে। বুঝেছি মুকাদ্দেস ম্যাডাম। মসুর ডালের একটা স্যুপ তৈরি করবে, তবে দানাগুলো একদম মিহি করবে না, ব্লেন্ডারে দেওয়ার দরকার নেই। মানে ফাতি ডালের দানা চিবিয়ে খেতে পছন্দ করে। ঠিক আছে মুকাদ্দেস ম্যাডাম। আচ্ছা, এবার আসি সেলিনের খাবারে। আমার সেলিন, জানো তো আমার সেলিন মান্তি খেতে খুব পছন্দ করে। বেশি সস দিয়ে সেলিনের জন্য মান্তি তৈরি করবে। আমি কি সবার পছন্দের খাবার তৈরি করব? জেনেবের জন্য কি করবে? পছন্দের খাবার তো জানি না, তুমি জানো জেনেব কি খেতে পছন্দ করে? আমি ঠিক জানি না ম্যাডাম। ওর জন্য মাছ ভাজা করো। ও হয়তো মাছ পছন্দ করে, কারণ মাছ ধরাই তো ওদের পেশা। ওনার জন্য স্পেশাল কোনো খাবারের দরকার নেই, কারণ জেনেব ম্যাডাম বাছাই করা খাবার খান না, যেটা দেওয়া হয় সেটাই খায়, তাই না? কোন সাহসে কথা বললে? কোন সাহসে আমার বৌমাকে নিয়ে বাজে কথা বললে? তোমার কি, তোমার কি বলো? ওই বাড়ি খাবে, ঘর খাবে, আমাদের খাবে, তোমার সমস্যা কি? চুপ থাকো, আর কথা বলবে না। কি হয়েছে মুকাদ্দেস? হঠাৎ করে এভাবে চিৎকার করছো কেন? মুকাদ্দের কেন চিৎকার করবো না? তুমি বলো। এই বেয়াদব মেয়ে আমার বৌমাকে নিয়ে আজে বাজে কথা বলছে। ওর নাকি পছন্দের খাবার নেই, যা দেওয়া হয় তাই খেয়ে নেয়। আমার বৌমাকে নিয়ে এটা কেমন কথা? তুমিই বলো তো, কেন রাগ উঠবে না? এটা আবার কি? একটা মুখ পোড়া কুকুরকে নিজের বাচ্চার মতো সারাক্ষণ করে নিয়ে ঘুরছো। উফ, বিশ্রী ব্যাপার। আমার তো মনে হয় তোমারই মাথা খারাপ হয়ে গেছে মুকাদ্দের। হ্যাঁ, মুকাদ্দেস ম্যাডাম যতই বদলে যাক না কেন, আমার প্রতি ওনার ব্যবহারটা কখনো বদলাবে না। সত্যি আমি এর কারণটা বুঝি না। আমিও বুঝতে পারি না গুনায়, আমিও এর কারণটা ঠিক বুঝি না। আমার সাথে না হয় চিৎকার করতে পারে, কিন্তু জাঙ্গোর সাথে কেন করবে? ওর সাথে কিসের রাগ? প্রথমেই সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমার কলে যারা কষ্ট করে এখানে এসেছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমি এই কোম্পানির প্রোডাকশন ম্যানেজার জৈনেব শেখের জিজাদে। আমি মনে করি আমার নতুন পণ্য সম্পর্কে দীর্ঘ বক্তব্য দেওয়ার দরকার নেই। আমার পণ্য তার স্বাদের মাধ্যমে সবকিছু প্রমাণ করে দেবে, তাই আমি আগেভাগে কোনো কথা বলছি না। আমি নিশ্চিত এর স্বাদ পেলে আপনারা বুঝতে পারবেন আমি আসলে কি বলতে চাইছি। আপনি কি মিষ্টিগুলো এভাবেই বাজারে আনার কথা ভাবছেন? না না, কখনোই না মিস্টার ফেরহাত। আমরা যেহেতু এখনো মিষ্টির মার্কেটিং শুরু করিনি, তাই এর শেপ কেমন হবে এখনো চূড়ান্ত করিনি। প্লিজ আপনারা টেস্টের উপর ফোকাস করুন, এর শেপ আমরা পরে ফাইনাল করব। আপনি একদম ঠিক বলেছেন জৈনেব ম্যাডাম। শুনুন, এই মিষ্টি এখন পর্যন্ত আমার খাওয়া সবচেয়ে সেরা মিষ্টি। খুবই টেস্টি, ভিন্ন একটা স্বাদ। টেস্টি অনেক। আমি এর আগে এমন মিষ্টি খাইনি। আমরাই মিষ্টি নিতে আগ্রহী, কিন্তু বাজারে এটা কিভাবে বিক্রি করবেন? বুঝলাম এটা সুস্বাদু, কিন্তু বাজারে এই মিষ্টির পরিচিতি নিয়ে আমাদের কিছুটা সন্দেহ রয়েছে। ফেরহাদ সাহেব, আমরা ইতোমধ্যে এর ব্যাপক উৎপাদন ও বাজারে বিক্রি করার জন্য বিজ্ঞাপনের কাজ শুরু করছি। কবে থেকে? শীঘ্রই, খুব শীঘ্রই কাজ করব। অলরেডি কথা হয়েছে, আমরা বেশ কিছু বিজ্ঞাপনদাতার সাথে কথা বলেছি।
আরে কি হচ্ছে? তুমি তাহলে এখানে এখানে কি করছো? আমি আজ তোমাকে শেষ করে দেবো। আমি আপনাকে বুঝিয়ে বলছি। মামা প্লিজ। লোকটা কে? বিজ্ঞাপন দেখুন না, আমাদের প্রতিদ্বন্দ্বীদের অভিব্যক্তি এমন হবে। মানে আমরা যখন এই মিষ্টির বিজ্ঞাপন বাজারে প্রচার করব, আমাদের প্রতিদ্বন্দ্বীদের অভিব্যক্তিও ঠিক এমন হবে। ফেরহাদ সাহেব, আমরা আপনাকে এই ব্যাপারটা সরাসরি দেখাতে চেয়েছিলাম। একটু আগে যে লোকটা এখানে এসেছিল, বিজ্ঞাপনদাতা, ব্যাপারটা মজার ছলে নাটকের মাধ্যমে বোঝাতে চেয়েছি। ওনাকে দিয়ে অভিনয় করিয়ে বুঝিয়েছি। এবার আসল কথায় আসি। আমরা একটু ভিন্নতা চাইছি, বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রেও, মিষ্টির সাইজের ক্ষেত্রেও। এটা ত্রিভুজ বা চতুর্ভুজ হতে পারে। আমরা সম্পূর্ণ ভিন্ন রূপে এটা বাজারে উপস্থাপন করতে চাই, কারণ মিষ্টি একটা শিল্প। আপনাকে অভিনন্দন জানাই। আমার এত বছরের অভিজ্ঞতায় আমি অনেক ব্যবসায়ী দেখেছি, আপনাদের মতো এমন সৃজনশীল কাউকে দেখিনি। আপনারা আমাদের অবাক করে দিয়েছেন।